বাসর ঘরে চুপচাপ বসে আছে ছোঁয়া। বিয়ের টেনশনে সারাদিন কিছু খেতেও পারেনি মেয়েটা। প্রচন্ড ক্ষুধায় এখন মাথা ঘুরছে তার। নতুন বউ কাউকে বলতেও পারছে না যে তার ক্ষুধা লেগেছে, কিছু খেতে দিন। লোকজন ভাববে বিয়ে করে বউ ঘরে তুললো নাকি রাক্ষস। বাড়িতে নিয়ে আসার আগে খাই খাই করছে। ভাবিরা আগেই বলে দিয়েছে বাসর রাতে নাকি বিড়ালটা মারতে হয়, অথচ ছোঁয়া 1 ঘন্টা হয়েছে এই বাড়িতে এসেছে। বাসর ঘরে তো দূরের কথা, এই বাড়িতে কোনো বিড়াল আছে বলে মনে হচ্ছে না তার। রাত 12টার দিকে তার স্বামী শুভ ঘরে ঢুকলো, হাতে একটা শপিং ব্যাগ নিয়ে। ঢুকেই দরজাটা লাগিয়ে দিল। ছোঁয়া চমকে উঠলো। তার হঠাৎ মনে হলো বাসর রাত নিয়ে বান্ধবীর বলা কথাগুলো কি। বাসর রাত নিয়ে বান্ধবীর বলা কথাগুলো কি তাহলে সত্যি? অজানা আতঙ্কে আবারও বুকটা কেঁপে উঠে ছোঁয়ার। দাদি বারবার বলে দিয়েছে স্বামী ঘরে ঢুকলেই পায়ে হাত দিয়ে সালাম করতে। ছোঁয়ার ইচ্ছে করছে না, তবুও বিছানা থেকে নেমে সালাম করতে গেল। পায়ে হাত দেওয়ার আগেই শুভ তার হাত ধরে বিছানায় বসিয়ে দিল। ছোঁয়া মনে মনে ভাবলো, হাই রে, সালাম করার সময়টুকুও কি সহ্য হলো না? এখন ওকে বিছানায় শুয়ে দেবে নাকি? না। ছোঁয়া সব ভুল ভেঙে দিয়ে শুভ বলে উঠল, এরকম মোটা শাড়ি পরে আর কতক্ষণ থাকবে? এই ব্যাগে একটা শাড়ি আছে, এটা খুলে এই শাড়িটা পরো। এই বলে সুতির শাড়িটা ছোঁয়ার হাতে দিল। ছোঁয়াকে শাড়িটা চেঞ্জ করতে বলে শুভ রুম থেকে বের হয়ে গেল। মনে মনে ভাবলো, শাড়িটা এনে তো বুদ্ধিমানের পরিচয় দিয়েছি, সাথে যদি কিছু খাবার নিয়ে আসতো। রুমের বাহিরে আসতে রান্নাঘর থেকে আম্মা আমাকে শুভ শুভ বলে ডাক দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে শুভর কাছে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, তুই রুম থেকে বের হলি কেন? শুভ বলল, আম্মা এমনিই বের হয়েছি, তোকে দেখে তো তাই মনে হয় না। বউয়ের সাথে কোনো সমস্যা হয়েছে নাকি? আম্মা তোমার এই একটা সমস্যা, না জেনে অগ্রিম কথা বলো। আসলে ছোঁয়া কাপড় চেঞ্জ করছে তো, তাই রুম থেকে বের হয়ে আসলাম। শাপলা খানম ছেলের মুখে এমন কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে তার বেডরুমের দিকে চলে গেল। শুভ ড্রয়িং রুমের দিকে চলে গেল। শাড়ি চেঞ্জ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ছোঁয়া মনে মনে বলছে, শাড়িটাও ঠিক করে পরতে পারি না, আমি কিভাবে স্বামী সংসার সামলাবো? এমন সময় শুভ রুমের ভেতরে আসলো। তার হাতে অনেক ধরনের খাবারগুলো ড্রেসিং টেবিলের উপরে রেখে বলল, আর বলো না, তোমাদের বাড়িতে যে খাবার দিয়েছে লজ্জার কারণে সেগুলো কিছুই খেতে পারিনি আমি। এখন তো ভীষণ ক্ষুধা পেয়েছে। শুভর কথা শুনে ছোঁয়া ফিক করে হেসে ফেললো। শুভ ছোঁয়ার হাত ধরে টান দিয়ে বিছানার উপর বসিয়ে নিজ হাতে খাইয়ে দিতে দিতে বলল, আমার যেমন ক্ষুধা পেয়েছে নিশ্চয় তোমারও খিদে পেয়েছে। ছোঁয়া বলল, আপনি বুঝলেন কিভাবে আমার খিদে পেয়েছে? স্বামী স্ত্রী একটা পবিত্র সম্পর্ক। যখনই 3 কবুল বলে তোমায় সারা জীবনের জন্য জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছি, তখন থেকেই তোমার প্রতি কেমন জানি একটা অনুভূতি কাজ করছে। তোমার মুখ দেখে বুঝতে পারছি তুমি ক্ষুধার্ত। ছোঁয়া অবাক হয়ে আকাশের মুখের দিকে তাকিয়ে তার কথা শুনছিল। সারা রাত তারা গল্প করে কাটালো। বাসর রাতটি ছিল ছোঁয়ার জীবনের সেরা স্মরণীয় রাত, জীবনের সবচেয়ে সুন্দর একটি রাত। বাসর রাত সম্পর্কে ছোঁয়ার যে ভুল ধারণা ছিল সেটা ভেঙে গেল। সকালবেলা জগিং শেষে শুভর বাবা মাহমুদ খান বেডরুমে ঢুকে দেখতে পেল শাপলা খানম এখনো ঘুমাচ্ছে। বিছানার পাশে বসে বলল, কি ব্যাপার জাতীয় ফুল, তুমি এখনো ঘুমাচ্ছ? শাপলা খানম শোয়া থেকে উঠে বসে বলল, তুমি তো সারা রাত আরামসে ঘুমালে, কিন্তু আমি তো টেনশনে ঘুমাতে পারিনি। কেন, তোমার আবার কি হলো? কিসের এত টেনশন তোমার? আজ থেকে কি হতে কি হয় সেটাই ভাবছি। সংসার তো আর আমার নেই, ছেলের বউ এসেছে। তোমার ছেলে তো 2 দিন আগেই বলে দিয়েছে তোমার বউ বাসায় আসলে আমি যেন আর রান্নাঘরে না যাই। মাহমুদ খান হেসে বলল, শুভ তো ঠিকই বলেছে, এখন তোমার বয়স হয়েছে, রান্নাঘরে না যাওয়াই ভালো। তুমিও তালে তাল মিলাচ্ছ তাই না? তোমাকে যখন অবসর দিয়েছে তখন চলো তুমি আমি মিলে হানিমুনে যাই, দুজন মিলে কয়েকটা দিন আনন্দ ফুর্তি করে আসি। বুড়ো বয়সে কি ঢং শুরু করেছো? আমি মরছি টেনশনে, আমার রাজত্বে আরেকজন এসে শাসন করবে। আমাকে যদি ন্যূনতম মূল্যায়ন না করে, করবে করবে, ছোঁয়া মামনি জাতের মেয়ে হলেই ভালো। ড্রয়িং রুমে বসে শুভ টিভি দেখছে। ছোঁয়া 1 কাপ চা হাত বাড়িয়ে দিয়ে পাশে বসলো। শুভ সংসার সম্পর্কে অনেক বিষয় নিয়ে কথা বলতে লাগলো। ছোঁয়া শুধুই শ্রোতা, যা কিছু বলার শুভই বলেছিল। এবার ছোঁয়া হাতটি ধরে বলল, কালকেও তুমি শুধু একটা মেয়ে ছিলে, আজকে তুমি কারো স্ত্রী, কারো সংসারের বউ, কারো ভাবি, কারো যা, কারো চাচি, কারো মামি। যেহেতু বিয়েটা পারিবারিকভাবে সম্পূর্ণ হয়েছে, তাই আমরা একে অপরকে জানার সময়ও কম পেয়েছি। তবুও যেহেতু আমাকে তোমার বর হিসেবে মেনে নিয়েছো, সুতরাং আমাকে তোমার যোগ্য মনে করেছো। আর আমাকে যদি তোমার যোগ্য করে কেউ গড়ে তুলে থাকে, তারা হলো আমার বাবা মা। আমি চাই তুমি তাদেরকে সম্মান দিয়ে চলবে, তাদেরকে নিজের বাবা মা মনে করবে। ছোঁয়া মাথা নেড়ে বলল, আমি চেষ্টা করব, তোমার সাপোর্ট পেলে আমি তাদের মন জয় করে চলতে পারবো। পরের দিন সকালবেলা শ্বশুর শাশুড়ির রুমের সামনে এসে আম্মা আম্মা বলে ডাক দিতে শাপলা খানও রুম থেকে বের হয়ে গেল। কি ব্যাপার, এত সকাল সকাল ডাকছো কেন? ছোঁয়া বলল, আম্মা দুধওয়ালা এসেছে। দুধওয়ালা তো প্রতিদিন আসে, তা কি হয়েছে? আম্মা, তার দুধ দেখে আমার সন্দেহ হলো, দুধে পানি মেশানো থাকতে পারে, আবার আমার সন্দেহ ভুলও হতে পারে। আপনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, আপনি বুঝতে পারবেন দুধে পানি আছে নাকি দুধ খাঁটি, তাই আপনাকে ডাকলাম। বউয়ের কথা শুনে
শাপলা খানমের মনটা ভরে গেল। মনে মনে ভাবলো, বৌমা তো লক্ষ্মী আছে, চলো বৌমা দেখি দুধে কি সত্যি পানি আছে কিনা, নাকি ঠিক আছে বলেই সামনে পা বাড়ালো। দুধওয়ালা তো বেশ রাগ, আজ 4 বছর যাবত আপনাদের আমি দুধ দিয়ে আসছি, কোনোদিনও ভেজাল কথাটা বললেন না, আর শুভ ভাইয়ের বউ আসতে না আসতে আমার খাঁটি দুধ ভেজাল বলছে। খালাম্মা, আমি আর আপনাদের দুধ দেব না। শাপলা খানম বলল, এত কথা না বলে দুধ দেখি। জগের ভেতর উকি মেরে দেখে বলল, ঠিক আছে তুমি চলে যাও, তোমার দুধে সত্যিই ভেজাল আছে। খালাম্মা, আপনি এ কথা বলতে পারলেন? শাপলা খানম বলল, বললাম আমার বৌমার মনে হয়েছে তোমার দুধে ভেজাল, তুমি এখন চলে যাও। খালাম্মা, আপনি আমার সাদা দুধে কলঙ্কের কালি মেখে দিলেন, আমি আর আপনাদের দুধ দেব না বলেই চলে গেল। বৌমা, ঠিক করেছি না? চলো ভেতরে চলো। ছোঁয়া মনে মনে বলল, শাশুড়ি বুঝে বলল নাকি না বুঝে বলল বুঝতে পারছি না। ডাইনিং টেবিলের চেয়ারে বসে শাপলা খানম আর মাহমুদ খান রাতের খাবার খাচ্ছে আর ছেলের বউয়ের রান্নার প্রশংসা করছে। শাপলা বেগম বলল, মাছের তরকারিটা অসাধারণ হয়েছে, কিন্তু মাছটিতে কাটা ভরা, তাই কাটা বেছে স্বাদের মাছটা খেতে কষ্ট হচ্ছে। এমন সময় ছোঁয়া বেডরুম থেকে বের হয়ে এসে শাশুড়ির প্লেট থেকে মাছটা হাতে নিয়ে কাটা বেছে দিতে লাগলো। শাশুড়ি শ্বশুর এমন দৃশ্য দেখে সে কি খুশি। আজ তাদের বিয়ে প্রায় 2 বছর হতে চলেছে, অথচ কোনোদিনও সামান্য সময়ের জন্য সংসারে কোনো মনোমালিন্য হয়নি, কোনো অশান্তিও হয়নি, আর হবেই বা কেন। যেমন তরকারি রান্না করার সময় লবণ ঠিকঠাক মতোই দিতে পারে ছোঁয়া, কিন্তু সে ইচ্ছে করে তরকারিতে নিজে লবণ দেয় না, আর তার শাশুড়িকে ডেকে এনে লবণ দিয়ে নেয়। এতে অবশ্য তার শাশুড়ি আম্মা খুব রাগের ভান করে বলে, এত বয়স হয়েছে এখনো তরকারিতে লবণ দিতে পারো না, আমি না থাকলে কি করবে? ছোঁয়া তখন কিচ্ছু বলে না, শুধু হাসে। অবশ্য তরকারিতে নিজে থেকে লবণটা না দেওয়ার বুদ্ধিটা তার না, এই বুদ্ধিটা তার স্বামীর মানে শুভর। ছোঁয়া একদিন জিজ্ঞেস করেছিল, এই হাস্যকর কাজটা করার কি দরকার? শুভর উত্তরটা ছিল এরকম, মনে করো তুমি একটা অফিসে অনেকদিন ধরে কাজ করছো, হুট করে নতুন লোক এসে যদি তোমার সব কাজ করে, তখন এক পর্যায়ে তাকে তোমার প্রতিদ্বন্দ্বী মনে হবে, তুমি তখন নানাভাবে তার পেছনে লাগবে। ঠিক তেমনি এতদিন সংসারের কাজগুলো মা একাই দেখাশোনা করতো, এখন যদি তুমি সব কাজ করো, তখন মা মনে মনে ভাববে সব দায়িত্ব তুমি নিয়েছো, এই সংসারে তার কোনো মূল্য নেই, তখন সে নিজেকে বেকার মনে করবে, তার মনে বিরূপ প্রতিক্রিয়া হবে। তাই এই সামান্য তরকারিতে লবণ দেওয়াটাকে সে মনে করবে এই সংসারে এখনো তাকে দরকার আছে, প্রয়োজন আছে। এই 2 বছরের সংসার জীবনে ছোঁয়ার কখনোই মনে হয়নি এটা তার শ্বশুর বাড়ি, বরং মনে হয়েছে সে বাবার বাড়ি থেকে এখানে অনেক ভালো আছে। এইসবের মূলে রয়েছে তার স্বামী, সে শুধু স্বামী নয়, একই সাথে বন্ধু, পরামর্শদাতা, সবকিছু। প্রিয় ভিউয়ার্স, বুদ্ধির জোরে যে কোনো পরিস্থিতিতে সবকিছু নিজে কন্ট্রোলে নেওয়া যায়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।